যে জুলাই সনদে সই করেছেন বিএনপি, তার মানে কাবিননামায় সই করেছেন। বিয়ে তো করে নাই। শুনি। কাবিননামা মানে বিয়ে। এই বিবাহের তারা সই করেছেন, তাহলে 25 জনের সঙ্গে ঐকমত্য কমিশন এবং জুলাই সনদের বিবাহ হয়েছে। তার মানে 24 জনকে একাই বিবাহ করা মানে করেছে এই জুলাই সনদ। এই যে আজগুবি জিনিসপত্র জোড়াতালি দেওয়া, গোজামিল দেওয়া একটি জিনিস, এইটাকে মেনে নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বিবাহের সঙ্গে তুলনা করেন। তাহলে বিবাহে তালাক আছে, বিচ্ছেদ আছে, সেপারেশন আছে, তো বিবাহ হয়েছে এখন তালাক হবে। তাদের বৃহৎ নেতার নাকি জীবনে ব্যাংক অ্যাকাউন্টও ছিল না, যে জীবনে একটা ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করে নাই, সে এখন বাংলাদেশের সংবিধান নিয়ে নাড়াচাড়া করছে তার দল। আমরা একটু আব্দুল তুষার কাছে। আব্দুল তুষার, আমরা এম এ আজিজের কথা শুনতে পাচ্ছিলাম। এম এ আজিজ যে সংখ্যাটা প্রকাশ করলেন, যে যাই এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন পেছানোর একটা সংখ্যা, এবং তার সাথে আরেকটা প্রশ্ন আমি একটু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটি কথা বলেছেন যে জুলাই সনদে সই করেছেন বিএনপি, তার মানে কাবিননামায় সই করেছেন। বিয়ে তো করে নাই। বিয়ে কাবিননামা মানে বিয়ে। মুশকিল হচ্ছে এই যে এক ধরনের অশ্লীল অথবা এক ধরনের খোঁচা মারা, এক ধরনের কথাবার্তা বলা, এইটা আমি লক্ষ্য করেছি তরুণদের একটি স্বভাবে পরিণত হয়েছে। তারা যদি এটাকে বিবাহ বলেন এবং যদি বলেন যে এই বিবাহের তারা সই করেছেন, তাহলে 25 জনের সঙ্গে ঐকমত্য কমিশন এবং জুলাই সনদের বিবাহ হয়েছে। কারণ যারা সই করেছেন বা 24 জনের সঙ্গে, 24টি পার্টির সঙ্গে, তার মানে 24 জনকে একাই বিবাহ করা মানে করেছে এই জুলাই সনদ। এই যে আজে বাজে কথা বলার এই যে প্রক্রিয়াটা, এটা আগে বন্ধ করা দরকার। এগুলি আসলে এক ধরনের উৎকট রাজনৈতিক রেটরিক বা বাগাড়ম্বর। তার সঙ্গে আরো একটি বিষয় আমাদের মনে করে দিতে হবে, তারা যদি বিবাহের সঙ্গে তুলনা করেন, তাহলে বিবাহে তালাক আছে, বিচ্ছেদ আছে, সেপারেশন আছে, তো বিবাহ হয়েছে এখন তালাক হবে। তো এই সবটা আসলে খুব যন্ত্রণাদায়ক বিষয়। এবং এইভাবে যে তারা কথা বলেন বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক দলকে নিয়ে, একটা রাজনৈতিক দল যা বহু আগে জন্ম নিয়েছে, তাদের বয়সের দ্বিগুণ বয়স এই রাজনৈতিক দলের, তো তাহলে আমার কাছে মনে হয় যে এগুলি আসলে এক ধরনের প্রভোগ করা, এক ধরনের আমি বলবো যে উস্কানিমূলক কথাবার্তা। তারপরে যে বিষয়টি আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে জুলাই সনদ আসলে কি বলেছে। এই জুলাই সনদ যা বলেছে সেইখানে ঐক্যের চেয়ে অনৈক্যের সুরই প্রধান। কেননা সংসদ হচ্ছে একটি বডি বা একটি প্রতিষ্ঠান, যেখানে সংসদ সদস্যরা স্বাধীনভাবে কাজ করবেন এবং সংসদ সদস্যরা দেশের স্বার্থে স্বাধীন চিন্তা করবেন, স্বাধীন মতামত দিবেন। তাদের সংসদ তৈরি হওয়ার আগেই তাদের উপর একটি সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে কিভাবে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন হবে কি হবে না, এটা তো চিন্তা করবেন সংবিধান যেখানে প্রণীত হয় সে আইনসভার সদস্যরা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের সংসদ সংবিধানকে সংশোধন করতে পারবে। নতুন সংবিধান তো লেখা যাবে না, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নামে যে বিষয়টিকে সেখানে যুক্ত করা হচ্ছে, গণপরিষদ তৈরি করা হয় নতুন সংবিধান লেখার জন্য। সংবিধান সংশোধনের জন্য তো কোনো গণপরিষদের দরকার নাই। ফলে এই জুলাই সনদকে যেভাবে ঐকমত্য কমিশন তৈরি করেছে, তারা নিজেরাই সেখানে অনৈক্যের বীজ রেখেছে। আর আজকে যদি দলগুলি স্বাক্ষরের পরেও এক ধরনের অনৈক্যের সুর বেজে ওঠে, তাহলে বুঝতে হবে যে ঐকমত্য কমিশন ব্যর্থ হয়েছে। যারা ঐক্য তৈরি করতে চেয়েছিল তারা ঐক্য তৈরি করতে পারে নাই। অনৈক্য তো আগেই ছিল, অনৈক্য ছিল বলেই তো ঐকমত্য কমিশন। দলগুলির মধ্যে অনৈক্য থাকবে, এটাই গণতান্ত্রিকতা। প্রত্যেকটি দল তো একই চিন্তা করবে না। প্রত্যেক দল যদি একই চিন্তা করতো, তাহলে তো আর দেশের একাধিক দলের কোনো প্রয়োজন ছিল না। তো দলগুলির মধ্যে নানান বিষয়ে অনৈক্য বা মতদ্বৈততা বা মতভেদ থাকবে। এই মতভেদকে কিছু বিশেষ বিশেষ বিষয় এক জায়গায় নিয়ে আসার লক্ষ্যে হচ্ছে ঐকমত্য কমিশন। আর সেই কমিশন যেসব বিষয় ঐকমত্য আনতে পেরেছে বলে বলার চেষ্টা করছে, সেই ঐকমত্য কমিশন তার মানে ঐকমত্য আনতে পারে নাই। যারা সেটা পারে নাই তারা ব্যর্থ হয়েছে। ফলে আজকে যে অনৈক্য, এই অনৈক্যের দায়িত্ব ঐকমত্য কমিশনের, এটা তো দলগুলোর না। দলগুলোকে মধ্যস্থতা করতে এসে মধ্যস্থতাকারী পারে নাই, এবং এটাই হচ্ছে আজকে প্রধান সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি দেখবেন যে এই যে ধরনের কথাবার্তা বলা হয়েছে, আরেকটি কথা আরো আপত্তিকর, সেটি হচ্ছে যে জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে। মোটেও না। হ্যাঁ ভোটে বিএনপি কোনো ভোট নেয় নাই। হ্যাঁ ভোট হয়েছিল যে সেই সময়, যে সময়টার কথা তারা বলছেন, সেটা ছিল একজন প্রেসিডেন্ট যিনি সামরিক আইনের মাধ্যমে দেশ শাসন করছিলেন, তার যে কার্যক্রম সেটার মধ্যে হ্যাঁ অথবা না আছে কিনা এইটা জানার জন্য। এইটা তো সংবিধান সংশোধনের লক্ষ্যে সেই গণভোট ছিল না। সেই গণভোটের প্রশ্নটা আপনি দেখেন, সেই গণভোটের যে প্রশ্নের উপরে গণভোট হয়েছিল, যেটার কথা বলা হচ্ছে, সেই গণভোট দিয়ে কিন্তু বিএনপি তৈরি হয় নাই, কোনো রাজনৈতিক দলও তৈরি হয় নাই। একজন ব্যক্তি তার দেশ শাসনের জন্য গণভোট করে একটা ম্যান্ডেট নিয়েছিলেন, কারণ তখন তো সংসদ ছিল না এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল। প্রেসিডেন্ট ইলেকশন হতে হবে, তো তার আগে যিনি প্রেসিডেন্ট
রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন তিনি তার যে প্রেসিডেন্সি সেটার পক্ষে একটি সমর্থন নিয়েছিলেন। আজকে যেই গণভোট, সেই গণভোট তো সংবিধান সংশোধন, সংবিধানের নতুন নতুন বিষয় যুক্তকরণ, এমনকি সংবিধানের মৌলিক পরিবর্তন, যেমন উচ্চ কক্ষ সৃষ্টি করা, 100 আসন তৈরি করা, 5% আসনে মেয়েদেরকে দিতেই হবে এইরকম একটি বাধ্যবাধকতা তৈরি করা, যেটি খুবই সাংঘর্ষিক। কেননা অলরেডি 50টি সংরক্ষিত আসন আছে, তার মানে এটা বাধ্যতামূলক, এবং সেটা কিন্তু পিআরএই হয়, তাই না? যারা জিতবে তাদের পিআরএই হয়। তাহলে অলরেডি 50টি আসন বাধ্যতামূলক ভাবে মেয়েদেরকে দিয়ে আবার ডিরেক্ট আসনে এখন 5%, এর পরের নির্বাচনে 10%, আবার এটাও লিখেছে এটা আবার সংবিধানে উল্লেখ থাকবে না। তো সংবিধানে উল্লেখ না থাকলে এটাকে বাধ্যতামূলক কিভাবে করছে? এই যে আজগুবি জিনিসপত্র, জোড়াতালি দেওয়া, গোজামিল দেওয়া একটি জিনিস, এইটাকে মেনে নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। কারা বাধ্য করছে? কারা এটার উপরে চাপ সৃষ্টি করছে? যারা জীবনে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়ায় নাই, তাদের ওইখানে যারা বড় বড় নেতা, তারা একটা চাকরি করে নাই, তাদের বৃহৎ নেতার নাকি জীবনে ব্যাংক অ্যাকাউন্টও ছিল না, অথচ আমার মতো একজন ক্ষুদ্র সাধারণ মানুষ ক্লাস 8-এ থাকতে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম বলে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছিল আমার বাপের। না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হলে একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয়, সেটা তো আমি বুঝলাম না। তিনি বলেছেন তার জীবনে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। যে জীবনে একটা ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করে নাই, সে এখন বাংলাদেশের সংবিধান নিয়ে নাড়াচাড়া করছে তার দল। তো এইগুলো তো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আগে অভিজ্ঞতা, আগে পরিশ্রম, আগে চাকুরির জীবন, আগে ক্যারিয়ার। আমি তো দেখছি কারো কারো ক্যারিয়ার এখন শুরুই হবে উনি জীবনে প্রথম সংসদ সদস্য হয়ে তার জীবনের কার্যক্রম শুরু করেন। এই যে একটা অবস্থা, এই অবস্থা তৈরি করার লক্ষ্যে তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়িত করতেই হবে। এখন আমাকে আরেকটা জিনিস বলেন, জুলাই সনদ বাস্তবায়িত করতেই হবে, তারা চাপ দিচ্ছেন, কিন্তু এই জুলাই সনদে কি বলা হয়েছে? এই জুলাই সনদে বলা হয়েছে যে গণপরিষদ তৈরি হবে, আবার একই সাথে সংসদ আর গণপরিষদ একই ব্যক্তি, এবং তারা কিছুদিন গণপরিষদ হিসেবে কাজ করবে আলাদাভাবে, আবার একই সাথে তারা সংসদ হিসেবে কাজ করবে। এই ধরনের নিয়ম কারণ বাংলাদেশে তৈরি করার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট এই ঐকমত্য কমিশন কিংবা দলগুলির আছে। আজিজ ভাই যথার্থ বলেছেন যে অর্ধেকের বেশি দল তো এখানে ডাকি পায় নাই বাংলাদেশে নিবন্ধিত দলগুলি। এবং এখানে আরো একটা বিষয় আছে, যারা এই সংবিধান পরিবর্তন করার কথা বলছেন তারা 300 আসনে প্রার্থী দিতে পারছেন না। তারা বৃহৎ রাজনৈতিক দল, যাদেরকে তারা বলেছেন যে পথে উৎপত্তি হয়েছে সেই পথেই নাকি বিনাশ হয়ে যাবে। তো যেই পথে উৎপত্তি হবে, যেই পথে বিনাশ হবে, সেই দলের সঙ্গে বসে বসে তারা আবার 8টা আসন না 10টা আসন না 20টা আসন না 30টা আসন দর কষাকষি করছেন। মুখে এক কথা, মনে আরেক কথা। তারা নিজেরা 300 আসনে প্রার্থী তো দিতে পারছেনই না, উল্টা 10, 20, 30টা আসনের জন্য দেড় দরবার করছেন। এম এ আজিজ আজকে আইন উপদেষ্টা একটি মন্তব্য করেছেন, যেটা হলো 270 দিন আলোচনা করেও আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখনো অনৈক্য, এটা হতাশার। হতাশা না, সরকার কি করবে এটাও বলছে। এখন অনৈক্য, তাহলে সরকার কি করবে? সরকার বসে থেকে সরকারই যাই করবে, সরকার দায়িত্ব দেওয়ার করবে, ব্যর্থ। সরকার ঐক্যমত্য কমিশন করছে, ঐক্যমত্য কমিশন সবগুলো দলের সাথে আলোচনা করেছে, যা আলোচনা করেছে ঐক্যমত্য কমিশনে তুষার ভাইয়া বলেছে ঐক্যমত্য কমিশনে রেফারির ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তারপরে আপনার যা আলোচনা হয়েছে তা ঐক্যমত্য কমিশনের এই খসড়া তালিকায় নাই। যেটা এদিকে আপনি দেখেন, আমি যেটা বলেছি আগে, এটা সাংবিধানিক সরকার, সংবিধান জীবিত। এই সরকারের প্রয়োজনেই সংবিধান জীবিত রেখেছে। এই সংবিধানের সাথে সাংঘর্ষিক প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা সহ কোনো আদেশ, ডিক্রি বা অর্ডিন্যান্স জারি করতে পারে না। কিন্তু প্রধান উপদেষ্টা নাকি এটার এই জুলাই গণঅভ্যুত্থানের জন্য আদেশ জারি করবেন, এবং জুলাই সনদে নয়, আদেশের উপরে হানা ভোট হবে। আদেশটাই তো অবৈধ। জি, আমরা একটু আব্দুল তুষারের কাছে যাই। তুষার ভাই, এর আগের এক টকশোতে আমি পলিটিক্যাল পার্টির স্টেটমেন্টে আপনাকে যখন প্রশ্ন করেছিলাম, আপনি আমাকে বলেছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। আজকেও আবার আপনাকে একটু আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে গণভোটের ব্যাপারে বিএনপি বলছে যে আগে গণভোট মানবে না, বিএনপি আর জামাত চাচ্ছে কালকেই তারিখ ঘোষণা হোক। এই যে এখন একটা কনফ্লিক্টিং সিচুয়েশন, যেটা এম এ আজিজ দেখতে পাচ্ছে, যে নির্বাচন পেছানোর যে শঙ্কা, আপনিও কি তাই দেখছেন কিনা? নির্বাচন পেছনে কি তারা ঐক্যমত্যে চলে আসবে? আজকে মানে নাই, 2 বছর বসিয়ে রাখলে তারা মেনে নিবে? এটা কি কোনো যুক্তিসঙ্গত সলিউশন? বরং নির্বাচন করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ রায় দেবে, মানুষ বুঝতে পারবে যে জনগণের অভিপ্রায় কি, জনগণ আসলে কার পক্ষে, কাকে চায়, কার মাধ্যমে দেশ শাসন চায়। একটি সুষ্ঠু গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার মধ্যে দিয়ে আসলে এই সমস্যাটার সমাধান হবে। আসল কাজ বাদ দিয়ে তারা ব্যস্ত আছেন শর্ত ঠিক করতে,
এই শর্ত সেই শর্ত ওই শর্ত এগুলো দেওয়ার চেষ্টা করছেন। আর কোনোভাবেই তো গণভোটটাও বৈধ হবে না, এটা হচ্ছে আরেকটি অদ্ভুত বিষয়। গণভোটের কোনো বিধান কিন্তু এখন নাই সংবিধানে, ফলে যে বিধান নাই। এর আগে এক টকশোতে বলেছেন যে এই যে গণভোট, এটার জন্য গণভোট দরকার। এটা না, ওটা কইছি আর কি, গণভোটই তো সংবিধানে নাই, কোন প্রকার গণভোট জানেন ইলিগাল। আপনার মুশকিলটা কোথায় জানেন? আমাদের জনগণ এমনকি রাজনৈতিক দলেরও বড় বড় নেতারা আমাদের সংবিধান বোঝেন না। এই জন্য একদল লোক বুঝিয়েছেন যারা সংবিধান বিশেষজ্ঞ। সংবিধান নিয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, সংবিধান খুব সহজ, এটা একটু মনোযোগ দিয়ে পড়লে বোঝা যায়। সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো বিধান নাই। গণভোটের যে পুরনো বিধান ছিল সেখানে বলা ছিল যে কোনো মৌলিক পরিবর্তন আনতে গেলে যদি আলোচনার মাধ্যমে সংসদ সিদ্ধান্তে পৌঁছাতে না পারে এবং পরিবর্তনের ক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা না যায়, অর্থাৎ একটি অচলাবস্থা তৈরি হয়, এরকম অবস্থায় সংসদ প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতিকে বলবে গণভোট আয়োজন করার জন্য, এবং তখন রাষ্ট্রপতি গণভোট আয়োজন করবেন। এবং এই যে পরিস্থিতিটা, এই আইনটা কিন্তু এখন নাই। তার মানে আগে একটা গণভোটের আইন লাগবে। এই আইনটা কে জারি করবে? এই আইনটা জারি করবে কি এই সরকার? সে পারবে না, কারণ সংবিধানে নতুন কিছু যুক্ত করার অথবা সংবিধান থেকে কিছু বাদ দেওয়ার এখতিয়ার এই সরকারের নাই। ফলে তারা কোন আইনে গণভোট করবেন? যে আইনে গণভোট করবেন, এটা যদি তারা তৈরি করেন এই আইন, এটা হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করা যাবে, এবং এটা চ্যালেঞ্জ করলে এটা সম্পূর্ণভাবে এখতিয়ারবিহীন একটি কাজ হবে। এইটা আয়োজন করতে গেলে আগে সংসদ হতে হবে, সংসদের সদস্যরা গণভোট আহ্বান করবেন যদি তারা মনে করেন, এবং সেই গণভোট যেভাবে পদ্ধতি আছে সেইভাবে হবে। কিন্তু তার আগে সংসদ সদস্যদেরকে হয় এই গণভোটের বিধানটিকে যুক্ত করতে হবে সংবিধানে, অথবা কোর্টে যেটি এখন পেন্ডিং পড়ে আছে সুপ্রিম কোর্টে তাদের সিদ্ধান্তের জন্য, তারা যদি বলেন যে সেই যে ধারাটি সেটি যুক্ত হবে আবার সংবিধানে, তাহলে সেটা যুক্ত হয়ে যাবে। আমরা একদম শেষের দিকে, আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। সম্ভব না, এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে তারা যে একই সঙ্গে গণপরিষদ এবং সংসদ আহ্বান করছেন, এটাও কোনো বৈধ কাজ হবে না। এই জন্য হবে না যে একই ব্যক্তি দুইটি কাজ করছেন একই সময়। খুব অল্পতে একটু শুনতে যাবো, আমাদের হাতে আর বেশি সময় নাই। তুষার ভাই, সরকারি পদে একজন ব্যক্তি এইভাবে থাকতে পারে না। একই সংসদের মধ্যে আবার আরেকটা সংসদ আছে গণপরিষদ, এটা কিভাবে হয়? জি তুষার ভাই, আমি একদম শেষ, আমাদের কাছে 30 সেকেন্ড সময় আছে, আমি দুজনের কাছ থেকে শুনতে যাবো। কলি দেওয়া গেলে শাপলা দেওয়া সম্ভব কি? না, শাপলা দেওয়া নিয়ে বার্গেনিং ছিল, আবার এখন কলি দিচ্ছে। এরাও শাপলা ছাড়তে চায় না, এরাও শাপলা দিতে চায় না। এই রিলেশনশিপে কলি দিতে শাপলা দিলে সমস্যা। জি, আমরা একটু তুষার ভাইয়ের কাছ থেকে শুনবো। যে তুষার ভাই, এই নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? ওনারা কলি পাবে নাকি পুরো শাপলা পাবে, এটা হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে না মেনে নেওয়ার মধ্যেই এক ধরনের অরাজকতা আছে। আপনি আমি আপনাকে 2 লাইন খালি বলবো যে ঐকমত্য কমিশনকে সরকার তৈরি করেছে, সেটাকে তারা মানে, অথচ যে নির্বাচন কমিশনকে সরকার তৈরি করেছে তাদের কাজ পছন্দ হয় না, এদিকে সেটা তারা মানে। ধন্যবাদ আব্দুল তুষার।